নমস্কার। আবার আপনাদের সামনে চালাতে এলাম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার থাম্বনেল হচ্ছে গোড়ায় গলদ বুঝুন এবং ভয় দূর করুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, উৎসাহ দেবেন আমাকে। আমার ভিডিও বিশেষত আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, সেই সমস্ত কর্মী এবং সহায়িকাদের জন্য যারা এই কাজটাকে নিজেদের জীবন মরণের সঙ্গে জড়িয়ে নিয়েছে, যাদের এই কাজের ওপর সম্পূর্ণরূপে বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করে আছে, যারা প্রতিনিয়ত পরিশ্রম করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, তাদের জন্য। সেই সমস্ত কর্মী সহায়িকাদের জন্য নয় যারা পৌরসভা এলাকায় 4টে বাচ্চা এসে 40টা দেখিয়ে সুপারভাইজারের সমস্ত কথা হজম করে তাকে খুশি করে পুজোয় শাড়ি দিয়ে, ঘুষ দিয়ে, কমিশন দিয়ে জীবিকা নির্বাহ করে বাকি সকল কর্মী এবং সহায়িকাদের সর্বনাশ করছে, তাদের জন্য নয়। যারা সুপারভাইজার বা অন্য স্টাফ বদলি হয়ে গেলে, অবসর নিলে 150 টাকা 200 টাকা করে তুলে খুশি করে সোনার চেন, বেনারসি শাড়ি, নানা রকম উপহার সামগ্রী দেয়, তাদের জন্য নয়। যারা 65 বছরে ছাঁটাই হয়ে গেলে নীরবে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, তাদের জন্য টাকা পয়সা তুলে সংবর্ধনা দেয় না, তাদের জন্য টাকা তোলার ইচ্ছা হয় না, তাদের জন্য নয়। তাদের জন্য নয় যাদের এই কাজের মধ্যে দিয়ে কর্মী সহায়িকাদের পাশে না থেকে অফিসে দালালি করে, তাদের জন্য নয়। তাদের জন্য নয় যারা কয়েকজন ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন করে সকলের সর্বনাশ করছে, তাদের জন্য নয়। যারা প্রকৃতরূপে সঠিকভাবে নিজেদেরকে তৈরি করে ভয় কাটিয়ে, লোভকে সরিয়ে বর্তমানের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে পারবে, তাদের নিয়ে। তাই তাদের কাছেই আমার এই বার্তা পৌঁছক, আমি সেটা চাইব। আর ভবিষ্যতে যদি সেই সমস্ত সুবিধাবাদী কর্মী এবং কর্মীদের মানসিকতার পরিবর্তন ঘটে, যদি বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের অনিশ্চিত জীবনটাকে দেখতে পায়, তারা যদি আবার এর সঙ্গে একসাথে পা মিলিয়ে চলে, তাহলে তাদের জন্য এই ভিডিও পৌঁছক, আমি চাইব। গোড়ায় গলদ কেন? আপনাদের কর্মজীবনের শুরুর আগের থেকে যে পদ্ধতিতে আপনাদের নিয়োগপত্রের মধ্যে দিয়ে কাজটা শুরু হয়, তার প্রথম ধাপ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়। সেই নোটিশের ওপর নির্ভর করে আপনারা ফর্ম ফিল আপ করেন, ফর্ম জমা দেন। তারপরে নির্দিষ্ট একটি দিনে লিখিত পরীক্ষা হয়, মৌখিক হয়। তাতে যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। সরকারি কাজ সম্পূর্ণরূপে সরকারি আইন এবং নিয়ম মেনে হয়। আপনাদের যখন নোটিফিকেশন হয়েছিল, প্রথম নোটিফিকেশনটা সরকারি আদেশ অনুযায়ী। কেন আদেশ অনুযায়ী? সরকারি যে কোনো কাজ সরকারি নিয়ম, নির্দেশ, আদেশনামা অনুযায়ী হতে হয়। আদেশনামা কোনটাকে বলে? আদেশনামা বলে, যেরকম আপনার নোটিশ হয়েছিল যখন নোটিফিকেশন, তার বাঁদিকে একটি মেমো নাম্বার ছিল, ডান দিকে একটি ডেট ছিল, এটাকে বলে আদেশনামা। এই আদেশনামা ছাড়া কোনো কাজ হয় না, করাও যায় না, করাতে পারে না। ফর্ম পূরণ করেছেন, অ্যাডমিট পেয়েছেন, তার বাঁদিকে একটি মেমো নাম্বার ছিল, ডান দিকে একটি ডেট। নিয়োগপত্র পেয়েছেন, তার বাঁদিকে একটি মেমো নাম্বার, ডান দিকে একটি ডেট। এগুলো সব সরকারি কাগজ, এগুলো আদেশনামা। নিয়োগপত্র পাওয়ার পর কেন্দ্র একটি স্থান দিয়েছে, একটি সেন্টার নাম্বার দিয়েছে। যারা পুরনো কাজ করছেন তাদেরকে সেন্টার খুঁজে নিতে হয়েছে, অফিস কিন্তু দেয়নি সেন্টার। আপনারা এলাকায় গেছেন, সেন্টার খুঁজে নিয়েছেন,
এলাকার মাতব্বরদের ধরেছেন, পঞ্চায়েত প্রধানকে ধরেছেন, স্কুলের হেডমাস্টারকে ধরেছেন, ক্লাবের সেক্রেটারিকে ধরেছেন, গ্রামের সদস্যকে ধরেছেন, ধরে ভাগ্যক্রমে একটি হয়তো জায়গা পেয়েছেন, তারপরে সার্ভে করেছেন, তারপরে কাজ শুরু হয়েছে আপনার যা বেনিফিশিয়ারি আছে তা নিয়ে। কাজ শুরু হওয়ার কি কাজের প্রাথমিক আপনাদের দায়িত্ব কি? পুষ্টিকর খাদ্য প্রদান, প্রাক প্রাইমারি এডুকেশন দেওয়া 3 থেকে 6 বছরের শিশুদের, সাথে হোম ভিজিট। বাকি অন্যান্য আরও কয়েকটি কাজ রয়েছে যেটা মান্থলি, সাপ্তাহিক করতে হয়, কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল কাজ। তার সাথে সাথে আপনাদের কাজ করতে 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 বিভিন্ন দপ্তর, বিভিন্ন সময়, বিভিন্ন রকম হাজারখানা কাজ আপনাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে অধিকাংশই আপনার নিয়োগপত্রের মধ্যে লেখা ছিল না। অন্য দপ্তরের কাজ করতে হবে লেখা ছিল না। আপনাদের নিয়োগপত্রের মধ্যে লেখা ছিল না যে চাল ডাল তেল নুন আসবে, চাল ডালের বস্তায় কম থাকবে, আপনাকে সেটাই গ্রহণ করতে হবে, চালানা সেটাই লিখতে হবে। এটা কিন্তু অর্ডারে ছিল না। তেল নুন যা দেবে সেটা সারা মাস চলবে না, আপনাদের কিনতে হবে, সেসব কিন্তু অর্ডারে ছিল না। আপনাদের অর্ডারে কিন্তু ছিল না, নোটিফিকেশনও ছিল না, পরীক্ষার প্রশ্নের মধ্যেও ছিল না, মৌখিক পরীক্ষার সময়তেও ছিল না, নিয়োগপত্র দেওয়ার সময়তেও ছিল না, বা কোনো অর্ডার আজ পর্যন্ত দেয়নি বা নেই যে ডিম, সবজি, জ্বালানি আপনার পয়সায় কিনে চালাতে হবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বাদে আপনাকে দেবে। এটা কিন্তু কোনো সরকারি আদেশ নামা নয়। এগুলো আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়ার ফলে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু কোনো আইন নয়, আদেশ নয়, নিয়ম নয়। তো এগুলোকে যদি আপনারা অস্বীকার করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নিতে পারবে না। এটা ভালো করে জেনে রাখুন। স্বাভাবিকভাবেই এইগুলো থেকে কারা জড়িয়ে দিল? সরকার তো চাইবেই সবসময় কম পয়সা দিয়ে বেশি কাজ করাতে, কম সুযোগ দিয়ে বেশি কাজ করাতে, সুযোগ থেকে বঞ্চিত করতে চাইবেই। এবং সেই চাওয়ার জায়গাটাতেই তো আটকানোর জন্য, তার প্রতিবাদ করার জন্যই তো সংগঠন। কিন্তু যখন থেকে এইগুলো শুরু হয়েছে, তখনকার যে সমস্ত সংগঠনগুলো ছিল, তারা তখনকার শাসক দলের সংগঠন ছিল। শাসক দলের বিরুদ্ধে না গিয়ে আপনাদের ওপরে কিন্তু এগুলো চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে একটা তথাকথিত গলদ মার্কা সিস্টেম চালু করে দিয়েছে। চাল ডাল কম থাকবে, সবজি জ্বালানি যা দেবে তার সেই পয়সায় হবে না, আপনাদের পকেট থেকে খরচা করতে হবে। ডিমের দাম বাজারে যা থাকবে তা দেওয়া হবে না, আপনাদের থেকে নিজেদের থেকে খরচা করতে হবে। মাঝখান থেকে এইগুলো করতে গিয়ে দুজনই অপরাধ করে বসলো। সরকার আপনাদের সিস্টেমের মধ্যে দিয়ে আষ্টে পৃষ্ঠে একটা বাজে পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে জড়িয়ে দিল, আর যে সংগঠনগুলো ছিল তারাও এটাকে মেনে নিয়ে অফিস এবং সংগঠনের যৌথ চেষ্টায় ম্যানেজ করার পথে আপনাদেরকে ঢুকিয়ে দিল। অফিস বলল আপনারা একটু ম্যানেজ করে চালিয়ে নেন, কিছু বেনিফিশিয়ারি বেশি দেখিয়ে। সংগঠনও বলল চালিয়ে নাও। সংগঠনের যারা নেতা নেত্রী ছিল তারা তো 10টাকে 100টা দেখিয়ে সারা জীবন সুখভোগ করেছে। তারা যে নিদর্শন সৃষ্টি করে গেছে সেটাকেই আস্তে আস্তে সকলে অনুসরণ করতে শুরু করে দিল। আর এই অনুসরণ করতে শুরু করার ফলে করতে 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 গোটা সমাজে আপনাদের সম্বন্ধে একটি ভ্রান্ত, অন্যায়, ভুল ধারণা তৈরি হয়ে গেল। তার থেকে মান, সম্মান, অপমান সমস্ত কিছু জলাঞ্জলি যেতে শুরু করলো। এবং এটার সুযোগ নেই আপনাদের প্রতিনিয়ত ভয় দেখাতে শুরু করলো অফিসে, আপনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা শুরু করলো, আপনাদের মুখ বন্ধ করে দিল, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললো, কথা বলা বন্ধ করে দিল। নীরবে শুধু কাজ করে যাও, যা যা কিছু যে কোনো সময় চাপিয়ে দেবো, নীরবে কাজ করে যেতে হবে। যদি সেগুলো না মানেন, যে কোনো কাজ ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সে সরকারি আদেশ থাকুক, সরকারি আদেশ না থাকুক, নীরবে করে যেতে হবে। কথা বললেই যারা ম্যানেজ করছেন, অল্প থেকে মাঝারি, মাঝারি থেকে বেশি, প্রত্যেকের ওপরেই খড়গহস্ত নিয়ে দাঁড়িয়ে থাকছে।
মান সম্মান নিয়ে টানাটানি, অপমান, অসম্মান, হুমকি, ভয় দেখানো। আমাদের কর্মজীবনে দেখেছি এই অত্যাচার সহ্য করতে না পেরে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে কারুর শুধুমাত্র এই ম্যানেজ করার জন্য কেউ কারুর পাশে দাঁড়ায়নি। সংগঠনগুলো এগুলোকে নিয়ে কোনো দিন লড়াই করেনি, চিন্তাও করেনি। তার ফলে আপনারা অন্ধকারে থেকে গেছেন এবং আপনাদের মধ্যে এক শ্রেণীর এই ম্যানেজ করে এখনও চালিয়ে যাচ্ছে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে। যারা আপনাদের ভয় দেখায়, হুমকি দেয়, তারা কিন্তু সব সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীর ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস মেনে তাদের কিন্তু কাজ করতে হয়, মানতেই হবে, এবং সেটা অত্যন্ত কঠিন রুলস। যে কোনো সরকারি কর্মচারী সরকারি আদেশনামার বাইরে কাউকে দিয়ে কাজ করাতে পারে না। কোনো সরকারি কর্মচারী কাউকে হুমকি বা ভয় দেখাতে পারে না, চমকাতে পারে না কর্মক্ষেত্রের জায়গায়। কোনো সরকারি কর্মচারী হোক, যেই হোক, কোনো সংখ্যালঘু, কোনো তফসিলি জাতি, কোনো তফসিলি উপজাতি কাউকে অসম্মান করতে পারে না, অপমান করতে পারে না। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন অনুযায়ী তাদের নামে যে কোনো মুহূর্তে সম্মানহানি, মানহানি, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, জাতিগত উস্কানি দেওয়া, জাতিগতভাবে অপমান করার জন্য তার বিরুদ্ধে যদি কেস হয়, তাহলে সেই সরকারি কর্মচারীর যদি জাতিগত অপমান করে তাহলে তার সারা জীবনের কারাবাস হতে পারে। চাকরি যাওয়া তো অবশ্যই অবসম্ভাবী। 24 ঘন্টা যদি কারাগারে থাকে, জেল হেফাজতে থাকে বা পুলিশি হেফাজতে থাকে, তাহলে সেই কর্মচারীর চাকরি কিন্তু সাসপেন্ড হবেই। এই জায়গায় আপনাদেরকে ভয় ভাঙানোর একটা বড় জায়গা রয়েছে যে যদি অপমান করে তাহলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ মুখের ভাষায়, প্রতিবাদ লিখিত, প্রতিবাদ আইনের মাধ্যমে। একবার যদি একটা নিদর্শন আপনারা সৃষ্টি করতে পারেন, যখন আপনাদের কাউকে অপমান করছে, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, একবার একটা যদি কেস করে দেন, তাহলে কিন্তু বাকি সবার চোখটা খুলে যাবে। যেমন চোখ খুলবে আপনাদের, যেমন চোখ খুলবে যারা ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে তারাও। আমরা খুব শিগগিরই এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। যারা অত্যন্ত বাড়াবাড়ি করছে, কিছু প্রমোশনাল সুপারভাইজার আছে, কিছু নতুন সুপারভাইজার আছে, পুরনোরা এখন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে সেরকম খুব একটি কিছু করে না। বাকি যারা করছে তাদের বিষয়ে সংগঠন চিন্তাভাবনা করছে। আপনাদের যেরকম ডিম, সবজি, জ্বালানি কিনে চালাতে হবে, এই বিষয়ে কোনো সরকারি অর্ডার নেই। যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আইনত কিচ্ছু করতে পারবে না। আপনার সেন্টারে সহায়িকা নেই বা কর্মী নেই, আপনি দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। আপনার সেন্টারে সহায়িকা নেই, আপনি পয়সা দিয়ে সহায়িকা রেখে চালাচ্ছেন। এগুলো কিন্তু কোনো সরকারি আদেশ নয়, নিয়ম নেই। কিন্তু অফিস একটা সমন্বয়ের মধ্যে দিয়ে চলছে, সম্পর্কের মধ্যে দিয়ে চলছে, বলছে করে দিচ্ছেন। এটা কিন্তু আদেশ না। যদি বলেন আমি অতিরিক্ত সেন্টারের আমি দায়িত্ব নিতে পারবো না, রান্না করতে পারবো না, তাহলে কিচ্ছু করতে পারবে না। অতিরিক্ত সেন্টারে কাজ করছেন, অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত পয়সা দিতে হয় ভারতের আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী। আপনাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনারা করছেন। আবার আপনাদের মধ্যে দিয়েই বেশ কিছু অফিসে আছে 2-3টে ইচ্ছা করে চার্জে নিয়ে কাজ করছেন, অফিসের কাছ থেকে নিয়ে। সেখানে নানা রকম কীর্তি চলছে, সেগুলো আমি আর ভিডিওতে বলছি না। সেগুলো অফিসে যোগসাজসের মধ্যে দিয়ে সব চলছে। তো সেটা আপনাদের মধ্যে দিয়েই এক শ্রেণীর কর্মী তারা 2-3টে সেন্টার নিতে চাইছে। তার কারণ সে মনে করে এটাতেই তার লাভ, এটাই তার বর্তমান, এটাই তার ভবিষ্যৎ। এটা নেওয়াতে কি হচ্ছে, বাকি সবাইকে নিতে বাধ্য করছে। যার ইচ্ছা নেই, শারীরিক অসুস্থতা রয়েছে, তাকেও নিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন নেই, আপনাকে জোর করে দিতে পারে না।
তাহলে এইভাবেই চলে এসছে। এর ফলে কি হলো? এর ফলে আপনাদের মধ্যে দুটো শ্রেণী তৈরি হলো। একটা শ্রেণী কাজটাকে আন্তরিকভাবে নিয়েছেন, এর উপর দিয়ে জীবন চলছে, কাজটাকে সুরক্ষিত রাখতে চান, কোনোভাবেই যাতে কাজটা না চলে যায়। আপনার জীবন, পরিবার সবাই কাজটার উপর নির্ভর করে আছে, তাই সামান্য ম্যানেজ করে কোনো রকমে চালিয়ে কাজ করে যাচ্ছেন। ভয় দেখালে ভয় পাচ্ছেন, ট্রান্সফারের ভয় দেখাচ্ছে। এক সেন্টার থেকে এক সেন্টারে আপনার ইচ্ছার বিরুদ্ধে ট্রান্সফার করতে পারেই না, যদি কোনো অন্যায় বা অপরাধ না করে থাকেন। কিন্তু আইন নেই কোনো, আপনাদের করিয়ে দিচ্ছে, কেউ বলার কিছু নেই। সংগঠন উপযুক্ত সঠিক সংগঠনের সাথে যুক্ত হবেন না, তার ফলে তার সুযোগ নিচ্ছে। ট্রান্সফার আপনার ইচ্ছার বিরুদ্ধে অন্য সেন্টারে করতেই পারে না, অন্য সেন্টারে করতে পারবে না, অন্য ব্লকে করতে পারবে না, অন্য জেলায় করতে পারবে না। তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় এই ট্রান্সফার নিয়েও নানা দুর্নীতি চলে। আপনাদের মধ্যে থেকেই এক শ্রেণীর যুক্ত থাকছে, অফিসের স্টাফ যুক্ত থাকছে, আপনারা মদত দিচ্ছেন। তো তারা সেই ভয়ে, ট্রান্সফারের ভয়, শোকজের ভয়, বিল কেড়ে নেওয়ার ভয়, হুমকি দিচ্ছে, অপমান করছে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে অপমান করছে। এক শ্রেণী তারা কাজ করছে, কাজ করে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণী যারা তৈরি হয়েছে, ওই বললাম, যারা অফিসের মিনি সুপারভাইজার কথায় সব কিছু চলে, ওঠে বসে, খাবার নিয়ে এসে খাওয়ায়, পুজোয় শাড়ি দেয়, কেউ কেউ কমিশনও দেয় বিল থেকে। তারা এই সুযোগগুলো নিয়ে, সেই সংখ্যাটা অত্যন্ত কম, আর তারা এই পরিস্থিতিটা ঠিক করেই গোটা কর্মী এবং সহায়িকাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দিল। তার ফলে কি হারালেন? হারালেন মান সম্মান, আত্মমর্যাদা, পরিবারের সম্মান, শিক্ষার সম্মান হারিয়ে গেল। হারালেন সঠিক বেতন পাচ্ছেন না সেই একই কারণে, কারণ সবার কাছে প্রমাণিত হয়ে গেছে সবাই বিশাল ম্যানেজ করে, তাই তাদের আর টাকা বাড়ানোর দরকার নেই, এতেই তাদের অনেক হয়ে যাচ্ছে। এটা তো সঠিক নয়, সবাই তো সেটা করে না, এখন তো করতেই পারছে না। কিন্তু ওই একটা শ্রেণী যে নিদর্শন খাড়া করে দিয়েছে, যাদেরকে আপনারা প্রশ্রয় দিয়েছেন, তাদের জন্য আজকে সঠিক বেতনও নেই। অন্যান্য রাজ্যে বহু বেতন হয়ে গেছে। সঠিক সময় প্রমোশন নেই, সঠিক প্রমোশন নেই, পেলেন না। বহু অধিকার থেকে আপনাদের বঞ্চিত করে রেখেছে। PMJJBY, AKJBY, শাড়ি, প্রতি বছর শাড়ি 1000 টাকা করে শাড়ির জন্য বরাদ্দ প্রতি বছর, 2 বছর 3 বছর বাদে বাদে দিচ্ছে। জীবন বিমা, তার মধ্যে অনেকগুলো সুযোগ রয়েছে, চিকিৎসার সুযোগ রয়েছে, 30,000 টাকা করে চিকিৎসার টাকা পাওয়া যায় বছরে। আপনাদের মধ্যে বহু কর্মী সহায়িকা রয়েছে, নিয়মিত চিকিৎসা করাতে হয়। আমার কাছে বহু ফোন আসে, আমাদের সংগঠনেও আছে, যারা ক্যান্সার রোগে আক্রান্ত, আরও কঠিন রোগে আক্রান্ত, খরচা করতে পারছে না, অথচ জীবন বিমার টাকা অফিস থেকে দেওয়া হচ্ছে না, ইন্স্যুরেন্সের টাকা তার চিকিৎসার। স্কলারশিপ রয়েছে 9 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। স্বাভাবিক মৃত্যুর জন্য ক্ষতিপূরণ রয়েছে, দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিপূরণ রয়েছে। তাহলে এগুলো থেকে বঞ্চিত করছেন। কি পেলেন? পেয়েছেন চোর, অপবাদ, অপমান, হুমকি, ভয়, মান সম্মান খুয়ানো, এগুলো অর্জন করেছেন। একটু নিজেদের বিবেককে জিজ্ঞেস করবেন কেন এগুলো হলো। এগুলোর যাদের ভয় আছে, ভয় দূর করার ক্ষেত্রে বলতে পারি, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আইন, আদেশনামা, নিয়মের মধ্যে থেকে সকলকে কাজ করার পরামর্শ দেয়, মান সম্মান, আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াই করে। তার জন্য যত দূর পর্যন্ত যেতে হয় আমাদের সংগঠন একদম নির্দিষ্ট করে নিয়েছে, সেটা যাবে। গণতান্ত্রিক আন্দোলন এবং আদালতের আন্দোলন, আমরা তার প্রস্তুতি নিচ্ছি। যারা মনে করবেন যে আত্মসম্মান, মান মর্যাদা নিয়ে বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য লড়াই করবেন, আমাদের সংগঠনের সাথে যুক্ত হন, আমাদের ভিডিওগুলোকে ফলো করুন, দেখুন কিভাবে ভয়টা কাটাবেন। অধিকাংশটাই সরকারি নিয়মকানুন না জানা, সজাগ সচেতন না হওয়া, কোনটা দাবি কোনটা অধিকার, কি কি অধিকার আছে পাচ্ছেন না, বঞ্চিত করছে। বিমার থেকে বঞ্চিত করছে, প্রমোশনের থেকে বঞ্চিত করছে, অতিরিক্ত বেতনের থেকে বঞ্চিত করছে, প্রমোশনের থেকে বঞ্চিত করছে। কেন্দ্রীয় সরকার 2019 সালে পেনশনের একটা অর্ডার করেছে, সেই পেনশন আজ 25-26 সাল হয়ে 26 সাল পড়ে গেল।
7 বছর হয়ে গেল, এখনও 2019 সালের পেনশনের সেই প্রক্রিয়া শুরু করেনি। আজকে যাদের 65 বছর বয়স হয়ে গেছে তারা বাড়িতে বসে 3 থেকে 6 হাজার টাকা পেনশন পেতে পারত, সেই কাজটুকু পর্যন্ত করেনি। আপনাদেরকে কোনো সংগঠন জানায়ও নি, কারণ সেই সমস্ত সংগঠনগুলো জানে না। সংগঠনগুলো মাঝে মাঝে রাস্তায় একটা করে ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ, মিছিল, এর বাইরে আর কোনো লড়াই করতে তারা প্রস্তুত নয়। তারা আদালতের পথেও যাবে না। গুজরাট হাইকোর্ট অত্যন্ত ভালো রায় দিয়েছে, সেই রায়ের ওপরেও আমাদের প্রস্তুতি চলছে। তা যারা ভয় কাটাতে চান, যে জায়গাগুলোয় আপনাদের ভয় দূর করতে হবে, যেগুলোতে ভয় পান, ভয় একমাত্রই যা দেয়, যা খরচা করেন তা দেয় না, যা দেয় তার থেকে বেশি খরচা হয়। তার জন্য অফিস ম্যানেজ করতে বলেছে। যারা মোটামুটি ম্যানেজ করছেন তাদের ভয় থাকার কোনো কারণ নেই, কারণ আপনার তার উপরেও যদি আপনাকে অত্যাচার করে, আপনি যদি রান্না বন্ধ করে দেন, ডিম সবজি জ্বালানি কেনা বন্ধ করে দেন, আইনত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আপনাকে বদলি করতে পারবে না, ছাঁটাই করতে পারবে না, সাসপেন্ড করতে পারবে না। আর শোকজ করতে পারে, শোকজ করলে সেই চিঠি নিয়ে আমরা কোথায় যেতে হবে আমাদের সংগঠন জানে। হ্যাঁ, আপনাকে যদি না মানেন তাহলে আপনাকে একমাত্র তাদের কাছে একটাই অস্ত্র, যে আপনার সেন্টার ভিজিটটা বেশি করবে, আপনার খাতাগুলো ঘন ঘন চেক করবে, আপনি বেশি ম্যানেজ করলে ম্যানেজটা করতে দেবে না। এর বাইরে